নমস্কার। আজকের আমার গল্প মানুষের বাচ্চা। এই গল্পটা অনেকদিন আগেকার লেখা। যখন আমি প্রথম গল্প ছাপাতে শুরু করেছিলাম 98, 99 সে সময়ের লেখা গল্প। এখন আমি পুরনো গল্পগুলো পড়ছি। আর আমি দেখলাম অনেকে বাংলাদেশ থেকে আমার লেখা ফলো করে। ইউটিউবে কদিন আগে দেখলাম। আমি বাংলাদেশের অনেকের নাটক, ছোট রিলগুলোও দেখি। তো খুব সুন্দর বানায়। আর একটা জিনিস দেখি ওদের ভয়েসটা খুব সুন্দর, অ্যাট্রাকটিভ। খুব গুছিয়ে ওরা করে। এটা আমার খুব ভালো লাগলো যে বাংলাদেশের অনেকেই আমার গল্প শোনে। বাট এনিওয়ে এখন মানুষের সময়ের অভাবে হয়তো মানুষ সাহিত্যের প্রতি অনেকটা ন্যাক কমে যাচ্ছে। কিন্তু যাদের এটা রক্তগত, মজ্জাগত, তারা নিশ্চয়ই সাহিত্যকে সবসময় উপভোগ করে। আমি নিজের পরিচয়টা সব গল্পে দিই না, কারণ আমার চ্যানেলটা অলরেডি আছে। আমি প্রফেসর ক্যান্সার সার্জারির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের, যাকে এইমস বলে, এইমস দিল্লি। তবে আমি পেশাগতভাবে একজন সুপার স্পেশালিস্ট ডাক্তার। আমি ক্যান্সার সার্জারি করি, কিন্তু নেশাগতভাবে আমি একজন মনে প্রাণে একজন সাহিত্যিক। আমি মনে করি যে সাহিত্য আমাদের জীবনের দর্পণ। সাহিত্যের ভিতর দিয়ে আমরা জীবনের প্রতিটা দিককে উন্মোচন করতে পারি, এক সুন্দরভাবে একটা বাঁচার দিশা পেতে পারি। তাই আমি সবসময় চেষ্টা করি সাহিত্যটাকে বাঁচিয়ে রাখার জন্য। আশা করি এই গল্পটাও আপনাদের ভালো লাগবে। মানুষের বাচ্চা। একটা ফোন এসেছিল সেদিন। এসেই সারা সন্ধ্যেটা মাটি করে দিয়ে গেল মিকের মাকে। কাল মিকদের পাড়ার ক্লাবে একটা ডিবেট, বিষয় দিয়েছে গাধা বনাম মানুষ। অনেক কষ্টে মিকের মা মাথা খাটিয়ে আজ বিকেলে সবে লিখে ঠিক করে রেখেছে টপিক্সটা। মিকও মুখস্থ করতে শুরু করেছে সেটা হাঁপিয়ে। অন্যদিকে তাকানোর সময় নেই, এক্ষুনি মা ধমকাবে। মিক অন্যমনস্ক হবে না বলছি, মনে রেখো অনেক কষ্টে বানিয়েছি টপিক্সটা, ফার্স্ট তোমাকে হতেই হবে, মান সম্মানের ব্যাপার। বারবার হাই উঠছিল মিকের। কাল সবে ক্লাস থ্রির অ্যানুয়াল এক্সাম শেষ হয়েছে। পরশু সারা রাত ধরে বাংলা রচনা মুখস্থ করতে হয়েছে তাকে। ওদিন হঠাৎ মা খবর পায় এবার বাংলা রচনাটা হরিণ ছানা আসছে না, আসছে শুয়োরের বাচ্চা। সত্যি বলছো মিতালি দি? আরে তুই আমার বন্ধু, তোকে মিথ্যে বলি? কোত্থেকে জানলে খবরটা? আরে বাবা, বড়দির ছেলে, ওই তো কোশ্চেনটা লিক করেছে ওর বন্ধুদের। আর ওটা একটা প্রিন্ট আউট বের করছিল কম্পিউটারের দোকানে। ওই দীপক সেটা দেখে নিয়েছে। দীপকটা কে আবার? এ আমার ভাইয়ের বন্ধু, ওই তো কম্পিউটার সেন্টারটা খুলেছে। যাই হোক দিদি, আগে তুমি বললে হরিণ ছানা আসছে, আমি অনেক কষ্টে ওকে মুখস্থ করিয়েছি, তারপর আবার বলছো হরিণ ছানা নয় শুয়োরের বাচ্চা। আমি এখন কি করি? আরে বাবা, হরিণ ছানাকে একটু কেটে কুটে ঠিক করে লিখে দেয় না, এত কি আমারও আসে দিদি? তাছাড়া ইংলিশ মিডিয়ামে পড়াশোনা, বাংলা ছেলেরা বাংলাটা কি বোঝে তেমন? এরকম বললে হয়? বাঙালি ছেলে একটু ভালো করে বাংলা জানবে না, তা কি করে হয় বলো তো? তুমি যাই বলো দিদি, আজকাল হায়ার এডুকেশনে না বাংলার কোনো দাম নেই। আইএস হতে গেলে শুধু ইংরেজি শিখতে হবে, ইংরেজি ছাড়া কোনো উপায় নেই। তোর ছেলেকে আইএস বানাবি বুঝি? তা ঠিক না, তবে ইচ্ছে আছে। তাহলে আজকে রাখি দিদি, দেখি শুয়োরের বাচ্চাটাকে লিখে মুখস্থ করাতে পারে কিনা। টপিক্স আর খুঁজে পায় না, এত শত বাচ্চা থাকতে শেষে শুয়োরের বাচ্চা। মনে পড়ে বাংলার মিসেসের এই টপিক্সটা দেওয়ার, এটা কোনো যুক্তি হলো? কি আর করবি বল, দিন বদলাচ্ছে, এর সঙ্গে টপিক্সের ধরনও বদলাচ্ছে। ঠিক আছে দিদি, এখন রাখি, আবার পরে কথা বলবো। ওকে, বাই। মাথাটা এবার পুরো ঝিমঝিম করছিল মিকের মা। ঘড়িতে 9টা বাজতে যায়। মিতালিদির কাণ্ড দেখো, তা বলিহারি। প্রশ্নটা বলবি তো বল, রাত 9টায়? কেন বাবা, বিকেলের দিকে বলতে কি হয়েছিল? মিকের বাবা ঘরে ঢুকতেই মা চিৎকার করে বলে ওঠে, শুনছো, মিকের একটা রচনা লিখে দাও তো। গ্রিনস কর্নারে বাংলা মিসেসের কাণ্ড দেখো, এবার রচনা দিয়েছে শুয়োরের বাচ্চা। তুমি এই যে কাল বললে হরিণ ছানা, আমি তো তাই জানতাম। আজ হঠাৎ মধুদির ফোন এলো, ওটাকে নাকি চেঞ্জ করে শুয়োরের বাচ্চা দিয়েছে, প্রশ্নটা লিক হয়ে গেছে। প্রশ্ন কীভাবে পাল্টাচ্ছে তাও তোমাদের সব জানা হয়ে যাচ্ছে, কোনটা লিক হচ্ছে ঠিক সময়ে। আমাদের সময় তো এমন ছিল না, পরীক্ষাটা পুরোপুরি এক্সটেম্পোরের মতো। এই জন্য তো ব্যাংকের কেরানি হয়েছো তুমি।
ও তবু তো আমি কিছু একটা করছি, তুমি তো কিছুই করনি, তাও শুনি। কিছু হতে পারেনি বলেই তো বাবা এত পয়সা করে বিয়ে দিয়েছে, খরচ করে। কিছু হতে পারলে কখনো ব্যাংকের কেরানিকে বিয়ে করতাম? ঢের দিয়েছে বাবা, আর শোনার আমার দরকার নেই। রাত 10টা বাজতে চললো। কখন লিখবো আর কখন মুখস্থ করবে মিক, সে দায়িত্বটা আমার। তুমি শুধু লিখে দাও দেখি। ওদিকে মিকের চোখ দুটো ঘুমে ঢলছে। মাম্মি আর পাচ্ছে না, বড্ড ঘুম পাচ্ছে। ঘুম পেয়েছে বললেই হবে? বাংলা খুব টাফ সাবজেক্ট জানিস, ওতে 95% পেতে হলে অনেক খাটতে হবে। মিক আর কিচ্ছুটি না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। মিক, তোর মতলবটা কি বলতো? মিক, এই মিক, মিনিমাম যুক্তাক্ষরগুলো তো মুখস্থ কর, ওগুলো তো পরীক্ষায় কাল আসবেই আসবেই। মিক এমনভাবে ঘুমোচ্ছে দেখে খুব কষ্ট লাগছিল মিকের বাবা সোমেনবাবু। সোমেনবাবু মিকের গায়ে চাদরটা দিয়ে আলতোভাবে ঢেকে দেন, যেন লড়াইয়ের থেকে শান্তি অনেক ভালো। মিকের মা সোহিনী ম্যাডাম হঠাৎ তো দেখে ফেলে, আর যায় কোথায় উনি। তোমার লজ্জা করে না ছেলেটাকে প্রশ্রয় দিচ্ছ এমন করে? জানো এবারে ফার্স্ট না হতে পারলে আমার মুখ থাকবে না। লোকের কাছে এত বড় মুখ করে বলি আমার মিক এক্সেপশনালি ব্রিলিয়ান্ট। তা তোমার লেখাটা হলো? হ্যাঁ লিখছি, মোটামুটি লিখে ফেলেছি। 100 শব্দ হয়েছে তো? হ্যাঁ তা হবে বই কি। তা হবে মানে গুনে দেখো নি? এইটুকু তোমার জানা নেই কতগুলো শব্দের মধ্যে এই রচনাটা হবে? এবার সোমেনবাবু একটু রেগে ওঠে। জানি, তুমি একটু চুপ করো তো সোহিনী। আমি চাই না আমার ছেলে একটা যন্ত্র তৈরি হোক। যন্ত্র হতে যাবে কেন? আইএএস অফিসার হলে, আইএএস অফিসার হতে হলে বুঝলে আইএএস অফিসার হবে, বুঝলে আইএএস অফিসার। তা লেখাটা পড়ে শোনাও তো একবার দেখি। সোমেনবাবু ভয়ে ভয়ে পড়তে থাকেন। শুয়োরের বাচ্চা মানে শুয়োরের ছানা। সচরাচর শুয়োরের ছানা আমাদের থেকে অনেক দূরেই থাকে, তাই এদের নিয়ে আমাদের নাড়াঘাড়াটা কম। তবুও জানি শুয়োরের ছানার 4টে পা আছে, 2টো কান, অন্য জন্তুর মতো। মা, নাড়াঘাড়া কেন কম লিখলে কেন? লেখো, প্রায় দিন আমরা ওদেরকে নিয়ে নাড়াচাড়া করি, আর আমার বাবা মা যত্ন করে, একটাকে পালনও করে, তাই এদের নিয়ে আমাদের অভিজ্ঞতা অনেক। এইসব মিথ্যে আমি লিখতে পারবো না, দরকার হলে তুমি লেখো। তুমি লেখো মানে? এসব মিথ্যে কথা না লিখলে নম্বর কত উঠবে? আর নম্বর কচু উঠবে। ঠিক আছে, আমি কি লিখছি শোনো, আমি লিখেছি শোনো। শুয়োরের বাচ্চা আমাদের বাংলা ভাষায় এক বাজে কথা, মানে গালাগালিও। এর দ্বারা বোঝায় মানুষের শুয়োরের মতো হওয়া উচিত নয়। শুয়োর খুব একগুঁয়ে, কোনো কিছু না বুঝে শুধু ঘোঁত ঘোঁত করতে থাকে। এর মানে এরা মনে প্রাণে খুব নোংরা থাকে, আর নোংরা ভাবেই চলেও, তাই এদেরকে সবাই ঘৃণা করে। তবে হ্যাঁ, এদের মাংস খুব সুস্বাদু। সবাই বলে মানুষ শুয়োর হলে তার বাচ্চা হয় শুয়োরের বাচ্চা, তাই মানুষের বাচ্চার শুয়োরের বাচ্চার মতো হওয়া উচিত নয় কখনো। কি কেমন হয়েছে? কই লিখলে না তো? শুয়োরের 4টে পা আছে, হ্যাঁ, বাকি আর জন্তুদের মতো। এসব পুরনো স্টাইল, আজকাল আর এসব চলে না, বুঝলে? ঠিক আছে, রাত 11টা বাজতে যায়, খেতে দাও দেখি। আজ তুমি নিজে নিজে খাও, আমি আর দিতে পারছি না। মিককে পড়াতে হবে না। এরপর সোহিনী থার্মোপ্লাস থেকে গরম জল ঢেলে কমপ্লেন বানাতে থাকে মিকের জন্য। সোহিনীবাবু মুখ বন্ধ করে খেয়ে যাচ্ছেন। ডিমের তরকারিতে আজ একটুকু নুন দেয়নি সোহিনী, তবু বলেনি কিছু মুখ ফুটে। কাজের মেয়েটা কদিন ধরে আসছে না। সোহিনী রান্না করছে, কিছু করার জো নেই, কিছু বলারও। এক্ষুনি লাফিয়ে উঠে যদি বলে, হঠাৎ সোহিনী ঘর থেকে চিৎকার করে বলে, হ্যাঁ গো শুনছো, সব তরকারি আজ তুমিই খেয়ে নাও। কেন, তুমি খাবে না? না, আমার সময় কোথায়? দেখছো না রাত 11টা বেজে গেছে। 11টা ছাপিয়ে গেলেও এখনও শুয়োরের বাচ্চাটা মুখস্থ করা হয়নি মিকের। সোমেনবাবু চুপচাপ থাকা ছাড়া আর কিছুই করার নেই এখন। সংসারের শান্তির জন্য নীরবতায় শ্রেয় পথ হয়ে দাঁড়ায় মাঝে মাঝে। সোমেনবাবু তাই কম কথা বলার চেষ্টা করেন। এমনিতে সোহিনী খারাপ নয়, সবার সাথে আচার ব্যবহারে ভালো, এমনকি রাগের সময়টা ছাড়া বাকি সোমেনবাবুকে খারাপ বাসে না। কিন্তু মিকের পড়াশোনার ব্যাপারে এলেই সোহিনী কেমন যেন পাল্টে যায়। নিজেকে নিজের বিরক্তি লাগে, মনে মনেও বলে, উফ, সামাজিক চাহিদা এত বেশি, আর সামলে উঠতে পারি না প্রায়, কী যে করি। এবার সোহিনী মিকের মাথায় ধারে বসে মৃদু গলা বলে, মিক খেয়ে নে বাবা, তোর জন্য কমপ্লেন বানিয়ে এনেছি, দেখ কত গরম গরম। মিক একেবারে নিস্তব্ধ। এবার সোহিনী ওর মাথাটা ঝাঁকাতে থাকে। মিক কত করে বলেছি তোকে তোকে খেয়ে নে। মিক ঝটপট করে উঠে পড়ে, উঠে চোখ কজলাতে থাকে, যেন কোন দুঃস্বপ্ন তার সামনে দাঁড়িয়ে আছে সারাক্ষণ। ঠকঠক করে কমপ্লেনটা খেয়ে নেয় মিক। এবার মার দিকে আতঙ্কিত চোখ নিয়ে তাকায়। সুমনবাবু দেখেন সোহিনী এবার মিককে কোলে নিয়ে বলছে, বাবা এটা মুখস্থ করে নে, কালই রচনাটা আসবে, শুয়োরের বাচ্চা।
ক্লান্ত চোখে মেঘ জিজ্ঞেস করে, আচ্ছা শুয়োরের বাচ্চাটা কি মা? শুয়োরের বাচ্চা মানে তা কী রবে? পিগ। পিগের আবার বাচ্চা হয় মা কী করে? মানুষের যেমন বাচ্চা হয় তেমন শুয়োরেরও বাচ্চা হয়। তবে শুয়োরের ছানাকে শুয়োরের বাচ্চা বললে আমাদেরকে মানুষের বাচ্চা কেন বলে না মা? চুপ করতো, যা বলছি তাই কর, এটা মুখস্থ করে নে। বিছানায় শুয়ে সোমেনবাবু ঘড়ির দিকে তাকিয়ে দেখেন তখন 1:30 বেজে গেছে। মেঘ তখনও ঢুলছে আর পড়ছে। মানুষের বাচ্চা কখনো শুয়োরের বাচ্চার মতো হতে নেই, তাহলে লোকে তাকে শুয়োরের বাচ্চা বলে ডাকবে। মানুষের যেমন বাচ্চা হয় তেমন শুয়োরেরও বাচ্চা হয়, তবে শুয়োরের বাচ্চারা খুব একগুঁয়ে হয় বাবা মার মতো। মানুষের বাচ্চা ঠিক তেমনটি হওয়া উচিত নয়, তাই সে মানুষের বাচ্চা। মেঘ বলছে আর ঢুলছে, আর সোহিনী মাঝে মাঝে মাথায় গাঁটটা লাগাচ্ছে। সোমেনবাবু চুপচাপ শুয়ে পড়েন চাদর থেকে, যাতে না দেখতে হয় এই উচ্চাকাঙ্ক্ষার সীমানাটা কত দূরে গিয়ে থামে এক্স্যাক্টলি। রাতের আবছা ঘুমে সোমেনবাবু বিশ্রী এক স্বপ্ন দেখে আঁতকে ওঠেন। স্বপ্নে দেখছেন তার ছেলে মেঘ বড় হয়ে আইএএস অফিসার হয়েছে, আর তার চারদিকে অনেকগুলো লোক ঘিরে গালাগালি দিচ্ছে মেঘকে শুয়োরের বাচ্চা। চোখগুলো কচলে নিয়ে সোমেনবাবু দেখেন টেবিল ল্যাম্পের সামনে সোহিনী ও মেঘ দুজনে বসে বসে ঢুলছে। ঘড়িতে তখন প্রায় রাত 2:30। তারপর দিন পরীক্ষা হলে মেঘ এমনি করে ঘুমিয়ে পড়ে। দিদিমণি এক ঝাঁক দেয়, মেঘ এসব কী হচ্ছে? এটা কি ঘুমানোর জায়গা? দাঁড়া, তোকে মাকে বলছে ফোনে। মেঘ হাই তুলে বলতে থাকেন। হাই তুলতে বলে, দিদিমণি মা তো কাল শুয়োরের বাচ্চা মুখস্থ বললো সারা রাত ধরে, আর প্রশ্নপত্রে এসেছে কুকুরছানা। সে এক কাণ্ড, কোনো প্রকারে লিখতে পারছে না মেয়ে কুকুরছানা। ভাবছে শুয়োরের ছানার সঙ্গে কুকুরছানার কী কী মিল আছে, কী কী তফাৎ, কিছুই মনে পড়ছে না তার। চোখে ঘুম জড়িয়ে আসছে এতটা, কিংবা কি লিখি রচনাটা। তবু ঝিমোতে ঝিমোতে মেঘ লিখছে আজ। কুকুরের ছানা হোক আর শুয়োরের বাচ্চা, যাই হোক, এরা মানুষের বাচ্চা থেকে অনেক ভালো করে বাঁচে আপাতত। মানুষের বাচ্চার মতো কুকুরের বাচ্চার উপর এত না আছে প্রেশার, না আছে জোর জবরদস্তি। বিন্দাস জীবন, যে কটা বছর বাঁচে নিজের মতো বাঁচে। আমার মতো রাত 2টোয় জেগে জেগে শুয়োরের বাচ্চা মুখস্থ করে না, কম্পিটিশানে জিতবে বলে। এসব আজ পরীক্ষার খাতায় লিখে এসেছে মেঘ। মেঘের মা বিন্দু বিসর্গ জানে না, তবে প্রশ্ন দেখে মাথায় হাত। আজ পরীক্ষা কি করে লিখবি মেঘ? কেমন লিখেছিস বাবা? কুকুরছানা এসে গেল হঠাৎ করে। লোকে যেমন পাজেল করে, অন্যকে যাস দুর্বল পেলেই হলো। দিল একবার পাজেল করে। লক্ষ্মী ছেলে আমার, এবার কাল ক্লাবের ডিবেটটা মুখস্থ কর বাবা। টপিক্সটা তুই তো জানিস, গাধা বনাম মানুষ। কিরে, পারবি না? ফার্স্ট প্রাইজ ক্যাশ রেখেছে ওরা। এবার মেঘ মাথা নেড়ে বিজ্ঞের মতো বলে, কেন পারবো না মা? এটা আমি খুব ভালো পারবো। আজই বলো? আজই পারবো। তবে মা, শুরুটা ভাবছি এরকমই করব। এর পরের বার যদি জন্মাই, যেন গাধার বাচ্চা হয়ে জন্মায়, মানুষের বাচ্চা কোনো মতে নয়। নমস্কার, সকলে ভালো থাকুন, এই চাই সব সময়।